আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প কথা দেওয়া। গল্পটি তাহলে শুরু করি। স্টেশন থেকে হসপিটালের এই রুটে টোটো চালাই 2018 সাল থেকে। অনেক কাঠখড় পুড়িয়ে রুটটায় ঢোকার পর থেকে চলে যাচ্ছিল ভালোভাবে। প্রতিদিন গড়ে স্টেশন থেকে হসপিটাল আর হসপিটাল থেকে স্টেশন 12 থেকে 14 বার যাতায়াত করতাম। ভাড়া ছিল জনপ্রতি 15 টাকা। দিন শেষে 900 থেকে 1000, কখনো কখনো তারও বেশি টাকা আয় করে ঘরে ফিরতাম। এই সময় মনে হতো চাকরি পাইনি তাতে কি হয়েছে, বাড়ির খেয়ে টোটো চালিয়ে যদি মাসে 25 থেকে 30 হাজার টাকা আয় হয় তাহলে মন্দ কি। খারাপ লাগতো প্রথম প্রথম, যখন কেউ রাস্তায় ডেকে বলতো, এই টোটো যাবি? এখন আর লাগে না, অভ্যস্ত হয়ে গেছি এই ডাক শুনে শুনে। কারণ আমি ভেবে নিয়েছি মানুষ অভ্যাসের দাস। অনেকে মনে করেন যারা ভ্যান বা রিক্সা চালাতো তারাই এখন টোটো চালায়। তারা বোধহয় জানেই না এখন আমার মতো বিএ এমএ পাশ করা ছেলেরাই সব টোটো চালক। অনেক সময় এমন এমন ছেলে মেয়েদের যাত্রী হিসেবে পেয়ে যেতাম যারা সবে চাকরি পেয়েছে। বাড়ির লোক অসুস্থ বলে তাদের দেখতে এসে টোটোয় বসে কথায় কথায় যখন বলতো, বাবা আজ 3 দিন ধরে ভর্তি হয়ে আছেন, একটু দেখে যাওয়ার সময় পর্যন্ত পাই না। সেই কথার পরিপ্রেক্ষিতে হয়তো জিজ্ঞাসা করেছি, সময় পাননি কেন, কি করেন? সে হয়তো বলেছে আইটি সেক্টরে কাজ করি। তখন আমারও মনে হয়েছে চেষ্টা তো আমিও করেছি, কিন্তু পাইনি। 2016 সালে গ্র্যাজুয়েশন করে চাকরির বাজারে ঝাঁপিয়ে পড়েছিলাম। প্রথম প্রথম এনার্জি ভরপুর হয়ে পরপর অনেকগুলো ইন্টারভিউ যেমন দিয়েছি, তেমনি 2017 সালে প্রাথমিকের টেটেও বসেছি। কোনো দিক দিয়ে ভালো খবর না পেয়ে বাড়ির খেয়ে বন্ধুদের সাথে আড্ডার মাত্রা যখন দিন দিন বেড়ে যাচ্ছিল, তখন বাবাই একদিন বলেছিলেন, চাকরির আশায় বসে থেকে সময় নষ্ট না করে ছোটোখাটো একটা ব্যবসা তো করতে পারিস। তাতে তোর হাত খরচটাও যেমন চলে যাবে, তেমনি তোর নিজেরও ভালো লাগবে। তুই আয় করা শুরু করলে বাজারে বসে সবজি বিক্রি করাটা বন্ধ করে দেব। হাঁপানিটার জন্য কষ্ট হয়। এখন আর আগের মতো পেরে উঠি না সেই ভোর রাতে গিয়ে পাইকারি বাজার থেকে সবজি কিনে সারা দিন ধরে বাজারে বসে বিক্রি করতে। ব্যবসা করতে গেলেও তো টাকা লাগবে, সেটাও বাবাকে দিতে হবে। এই চিন্তা করে ভাবলাম একটা চাকরি পেলে সব সমস্যার সমাধান হয়। তাই আশায় বুক বেঁধে আরও 2টো ইন্টারভিউ দিয়েছিলাম, কিন্তু তাতেও কোনো আশা জাগাতে না পেরে শেষে বাবার কথা মতো কী করা যায় সেটা বাড়িতে আর বন্ধুদের সাথে আলোচনা করতে লাগলাম। বাবা বলেছিলেন হাওড়ার মঙ্গলাহাট থেকে জামা কাপড় কিনে এনে বিক্রি করতে, আর বন্ধুরা বলেছিল কিছু টাকা জমা দিয়ে একটা টোটো নিয়ে লাইনে নেমে পড়তে। দুটোই আমার পছন্দ হয়েছিল, কিন্তু মঙ্গলাহাট করতে গেলে রাত জাগতে হবে বলে চাকরির চেষ্টা বন্ধ করে টোটোর লাইনটা পছন্দ করে বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে টোটোর শোরুমের মালিককে সেটা জমা দিয়ে নতুন টোটো নিয়ে নেমে পড়েছিলাম। বছর দেড়েকের মধ্যে টোটো চালিয়ে টোটোর শোরুমের মালিকের টাকা শোধ করে বাবার থেকে নেওয়া টাকাটাও বাবাকে ফেরত দিয়ে সামান্য কিছু জমিয়েছিলাম। এই সময় বাবা মা ঠিক করলেন ছেলে যখন আয় করছে তখন ওকে গৃহমুখী করতে একটা বিয়ে দেওয়া দরকার। বাবা মায়ের এই ধারণার কারণ আমার সেই আড্ডার নেশা। সারাদিন টোটো চালিয়ে একঘেয়েমি কাটানোর জন্য রাতে বাড়িতে ফিরে টোটোর ব্যাটারিটা চার্জে বসিয়ে নিজে ফ্রেশ হয়ে বাড়ির সামনের মাঠে এসে বন্ধুদের সাথে বসে রাত 12টা 12:30 পর্যন্ত খেলা, রাজনীতি, সিনেমা নিয়ে আড্ডা দিতাম। অথচ বাবা মাকে সময় দিতাম না। সেই কারণেই বাবা মা চাইছিলেন বিয়ে দিয়ে এই আড্ডাটা বন্ধ করতে। মেয়ে দেখাদেখি চলছিল, বাদ সাধল করোনা নামক মহামারী। আমার টোটো বন্ধ হয়ে গেল। বাজারও বন্ধ থাকায় বাবা চুপচাপ ঘরে বসে না থেকে বাড়িঘর পরিষ্কার করতেন আর হাঁপাতেন। মা বা আমি বারণ করলে বাবা বলতেন, আমার বাবার হাতে তিল তিল করে করা
বাড়িটায় ঝুল পড়ে অপরিষ্কার হয়ে থাকলে আমার ভালো লাগে না। তাছাড়া বসেই তো আছি, একটু একটু করে বাড়িটা পরিষ্কার করে রাখি। সব স্বাভাবিক হয়ে গেলেই তো তোর বিয়ে দেব। বাড়িতে আমিও বসেছিলাম, কিন্তু একবারও মনে হয়নি বসে থেকে মোবাইল না ঘেঁটে বাড়িটা পরিষ্কার করি। সেদিনের বাবার সেই কথা শুনে যখন বাড়ি পরিষ্কার করায় হাত লাগিয়েছি, তখন বাবাও পাশে এসে হাত লাগিয়েছিলেন। বারণ করা সত্ত্বেও বলেছিলেন। বাবা লেবারের কাজ করলেও তিনি চাইতেন আমি লেখাপড়া শিখি, কিন্তু তিনি চাইলেই যে সেটা হবে না সেটা বুঝতে কবছর সময় লেগে গেল। যখন ক্লাস 7-এ পড়ি, তখন বাবা পুকুর কাটার কাজ করতে করতে মাথা ঘুরে পড়ে জ্ঞান হারিয়েছিলেন। সঙ্গের লোকেরা হসপিটালে নিয়ে গেলে ডাক্তার বাবাকে মৃত বলে ঘোষণা করে। হঠাৎ করে সংসারের একমাত্র আয় করা মানুষটা এইভাবে চলে যাওয়াতে তখন ওই 13 বছরের বয়সের ছেলেটার সামনে মাকে নিয়ে বেঁচে থাকার তাগিদে বই খাতা রেখে তরকারির ঝুড়ি মাথায় করে নিয়েছিলাম। লেখাপড়া ছেড়ে এই কাজ করতে হয়েছিল বলে আমার একটা আফসোস ছিল, কিন্তু আজ আমার সেই আফসোসটা আর নেই। আমি স্কুলের গণ্ডি পার হতে পারিনি তাতে কি হয়েছে? তুই তো পেরেছিস কলেজের গণ্ডি পার হতে, এতেই আমার শান্তি। চাকরি পাসনি বলে কখনো আফসোস করবি না, এমন তো না যে তুই চেষ্টা করিসনি। এখন যে কাজটা করছিস সেটা মন দিয়ে সততার সাথে করে যা। সেই সঙ্গে পারলে কিছু সোশ্যাল কাজও করিস, দেখবি তোর নিজেরও ভালো লাগবে। বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, সোশ্যাল কাজ বলতে? বাবা বলেছিলেন, রাস্তাঘাটে চলার সময় যদি কোনো অসহায় বৃদ্ধ বৃদ্ধাকে দেখি হাঁটতে পারছে না, তাকে কাছাকাছি বাস স্ট্যান্ডে বা স্টেশনে নামিয়ে দিয়ে আসিস। এমনকি রাত বিরেতে হসপিটালে যাওয়ার নাম করে কেউ ডাকলে অবশ্যই যাবি। ভাড়া নিয়ে কখনো বচসা করবি না, কারণ রাত বিরেতে তখনই মানুষ অন্য মানুষের কাছে সাহায্য চায় যখন সে বিপদে পড়ে। তুই যেহেতু টোটো চালাস, তোর পক্ষে এগুলো করা সম্ভব, শুধু একটু মন মানসিকতা থাকার দরকার। তুই এগুলো করলে আমিও মানুষের সাথে বলতে পারবো আমার ছেলে টোটো চালালেও সে এগুলো করে। সেদিন বাবাকে বলেছিলাম, তুমি বলছো যখন সব কিছু স্বাভাবিক হলে হসপিটালের অ্যাম্বুলেন্স ড্রাইভারদের কাছে ফোন নাম্বারটা দিয়ে বলে রাখবো, সেরকম পরিস্থিতি হলে যেন আমাকে ফোন করে। বাবা তখন মুখটা উজ্জ্বল করে বলেছিলেন, তাই করিস, তবে সবার আগে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে আগে তোর বিয়েটা দিয়ে আমি আর তোর মা একটু নিশ্চিন্ত হব। বাবা যেরকমটা ভেবেছিলেন সেরকমটা একদমই হয়নি। পরিস্থিতি আরও দিন দিন খারাপের দিকে গিয়েছিল। জমানো টাকা একটু একটু করে যত কমে যাচ্ছিল, বাবা এবং আমার চিন্তাটা ঠিক ততটাই একটু একটু করে বাড়ছিল। বাজার আস্তে আস্তে খুলে গেলেও 15 দিন পর থেকে সংসারের কথা চিন্তা করে বাবা বাজারে গিয়ে বসতে লাগলেন। ট্রেন বাস সব বন্ধ থাকায় কোনো প্যাসেঞ্জার হতো না। তাছাড়া টোটো নিয়ে বাইরে বেরোলে পুলিশ ঝামেলা করত। কোনোভাবে একটা টাকাও আয় করতে না পারাতেই বাবা বাজারে বসার সিদ্ধান্ত নিয়েছিলেন। বাজারে বসার 9 দিনের মধ্যে বাবার জ্বর আর কাশি হলো। একে ওনার হাঁপানি ছিল, তার উপর কদিনের জ্বরে একেবারে কাহিল হয়ে পড়লেন। হসপিটাল এলাকায় টোটো চালাই বলে যোগাযোগ করে বাবার পরীক্ষা করিয়ে জানা গেল করোনা পজিটিভ। দেরি না করে হসপিটাল কর্তৃপক্ষ বাবাকে ভর্তি করে নিলেও জুলাই মাসের 14 তারিখে বাবা মারা গেলেন। মনে করলে কষ্ট হয়। বাবাকে বাড়ি থেকে নিয়ে এসে পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ হলে সেই যে বাবাকে হসপিটাল কর্তৃপক্ষ করোনা ওয়ার্ডে ভর্তি করলো, আর বাবার সাথে দেখা হয়নি। অনেক দিন পর বাবার নামে একটা কাগজ পেলাম, তাতে লেখা ছিল বাবা কোভিড-19 মারা গেছেন। বাবা যেভাবে মারা গেছেন মা সেটা মেনে নিতে পারেননি। মাঝে মধ্যেই তিনি বাবার বিছানার সামনে এসে বলেন, মানিক, তুই তো তোর বাবাকে হসপিটালে নিয়ে গেলি ডাক্তার দেখাবি বলে, আর ফিরিয়ে আনলি না তো? এ কথার কোনো উত্তর নেই জেনেও মার পাশে দাঁড়িয়ে থেকে সত্যিটা বলতাম, বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। মা তখন বড় বড় দুটো চোখ দুটোতে জল ভর্তি করে আমার দিকে শুধু তাকিয়ে থাকতেন।
মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে আগস্ট মাস পর্যন্ত করোনার সেই ভয়ঙ্কর কোপ থেকে একটু একটু করে স্বাভাবিক হতে হতে পুজোর আগে রেস্ট্রিক্টেড বাস, ট্রেন, দোকান, বাজার খুলতে লাগলো। বাবার মৃত্যুটা চোখের সামনে দেখার পর মায়ের যদি আবার কিছু হয়ে যায়, এই ভয়েতে আমি টোটো বার না করে সব সময় মায়ের পাশেই থাকতাম। সময়ের সাথে একটু একটু করে মা যখন স্বাভাবিক হলেন, তখন ডিসেম্বর মাস। দীর্ঘদিন বসে থেকে নিজের টাকা, বাবার টাকা প্রায় শেষ। গাড়ি সার্ফ দিয়ে পরিষ্কার করে নিজে স্যানিটাইজ হয়ে বাইরে বেরোতে লাগলাম। করোনার পর থেকে স্ট্যান্ডে টোটোর সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল ভাড়াও। আগে 15 টাকা ছিল, এখন 20 টাকা হয়েছে। আগের মতো এখন আর 12 থেকে 14 বার আপ ডাউন হয় না। সারাদিনে বড়জোর 6-7 বার, তাও অতি কষ্টে। রবিবার তো 2-3 বারের বেশি হয়ই না। কিছু করার নেই, করোনায় অনেক মানুষ কাজ হারিয়ে একটা করে টোটো কিনে ধার করে করে কোনো না কোনো রুটে নেমে পড়েছে। আমাদের এই রুটেও তো 10 জন নতুন ছেলের সাথে 2টি মেয়েও এখন টোটো চালায়। ভবিষ্যতে এই সংখ্যাটা হয়তো আরও বাড়বে। সেদিন ছিল 2021-এর ফেব্রুয়ারি মাসের রাত। ঠান্ডাটা মোটামুটি থাকায় জানলা দরজা বন্ধ করে গায়ে একটা পাতলা কম্বল দিয়ে ঘুমোচ্ছিলাম। ফোনের রিংটোনের আওয়াজে ঘুমটা ভেঙে গেলে কম্বলটা সরিয়ে পাশের টেবিলে চার্জে বসিয়ে রাখা ফোনটা হাতে নিতে গিয়ে রিংটোনটা বন্ধ হয়ে গেল। আবার কম্বলটা গায়ে দিয়ে মাথাটা বালিশে যেই ঠেকিয়েছি, ফোনটা আবার বেজে উঠল। যথারীতি আবার উঠে ফোনটা ধরার আগে দেখলাম একটা অচেনা নাম্বার, আর রাত তখন 1:15। মনে মনে ভাবলাম, এত রাতে অচেনা নাম্বার থেকে ফোন কে করতে পারে? পরক্ষণেই মনে হলো কোনো মানুষ বিপদে পড়ে ফোন করেনি তো। ফোনটা ধরতেই একজন মহিলা উদ্বিগ্ন কণ্ঠে বলতে লাগলেন, আমার বাবার মনে হচ্ছে স্ট্রোক হয়েছে, আপনি কি আসতে পারবেন? সাথে সাথে বাবার বলা কথা মনে পড়ে যাওয়াতে বললাম, কোথায় যেতে হবে? মেয়েটি ঠিকানা বললাম, জায়গাটা আমার বাড়ি থেকে অনেকটা দূরে, যেতে গেলেও তো 15 মিনিট সময় লাগবে। তাছাড়া আমার কিন্তু টোটো। মেয়েটি বলল, আমি অ্যাম্বুলেন্সকে ফোন করেছিলাম, তারা বলল 2টো গাড়ি আরজি করে গেছে, আর একটা গাড়ি খারাপ হয়ে পড়ে আছে। আমাকে এই নাম্বারে যোগাযোগ করতে বলেছিলেন আপনি টোটো চালান। আমার কাছে আর কোনো অপশন না থাকায় আপনাকে ফোন করতে বাধ্য হয়েছি। ঠিক আছে, আসছি বলে ফোনটা রেখে তৈরি হয়ে যতটা সম্ভব তাড়াতাড়ি গিয়ে পেশেন্টকে হসপিটালের এমার্জেন্সিতে নিয়ে এসে ভর্তি করে দিয়েছিলাম। পেশেন্ট ভর্তি করে চলে যাব বলে পা বাড়িয়েছি, মেয়েটি এগিয়ে এসে 200 টাকা বাড়িয়ে দিয়ে বলেছিলেন, আর কি দিতে হবে? আমার আজকের গল্প এখানেই সমাপ্ত। এই গল্পটি 2টি পর্বে বিভক্ত। প্রথম পর্বটি আজ পাঠ করলাম, পরের পর্বটি পরের পর্বে। ততক্ষণের জন্য সঙ্গে থাকবেন এই অনুরোধ রইল। কলমে সুপ্রিয় ভট্টাচার্য, পাঠে জয়তী। ধন্যবাদ।